আমরা অনেকে ভাবি ট্রাভেল মানেই শুধু ঘোরার গল্প, নতুন জায়গা, সুন্দর ভিউ আর ক্যামেরার জন্য কিছু সুন্দর ছবি। কিন্তু পাহাড়ের সব জার্নি সুন্দর হয় না। কিছু ট্রেক শুরু হয় শরীরের লিমিট জানার জন্য, আর মাথার ভেতরে লুকিয়ে থাকা ভয়গুলো চেনার জন্য। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের এইটা শুধু শুরু। জিনুডান্ডা থেকে চোমরং, যার উচ্চতা 2170 মিটার। ম্যাপে ডিস্টেন্স কম, কিন্তু হাঁটতে শুরু করলেই নিঃশ্বাস ভারী হয়ে আসে। একটা পয়েন্টে এসে কথা থেমে যায়, পা কাঁপে, আর মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, আমরা পারবো তো? এই রাস্তায় ফান আসে পরে, প্রথমে আসে চ্যালেঞ্জ। যেভাবে ব্যাগ ও নিজেকে টেনে নিয়ে উঠতে হচ্ছে, ঠিক সেভাবেই নামতেও হবে। এখানে সেকেন্ড অপশন বলে কিছু নেই। আজকে আমরা শুধু হাঁটিনি, নিজেদের সাথে লড়েছি। আর পাহাড় একটা জিনিস খুব ভালো করে শেখায়, এখানে গতি নয়, সাহসটাই আসল। অ্যান্ড দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। কিন্তু এই গল্পের শুরুটা এখান থেকে হয়নি, শুরুটা হয়েছে পোখরা থেকে। হচ্ছে আমাদের হোটেল, কেসি হোটেল। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে এবিসি পারমিট অফিস। সকালটা শুরু হয়েছিল পোখরাতে। আকাশ পরিষ্কার, হালকা ঠান্ডা হাওয়া, আর চারপাশে একটা শান্ত অনুভূতি। দেখলে মনে হচ্ছে আজকের দিনটা সহজ হবে, কিন্তু এই শান্ত মুহূর্তটার ভেতরেই একটা টানটান চাপ কাজ করছিল। কারণ আজই নিতে হবে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের পারমিট। এই পারমিট শুধু একটা কাগজ না, এটা জার্নি শুরু হওয়ার প্রথম ধাপ। খুশি হওয়ার কথা ছিল, কিন্তু খুশির চেয়েও বেশি বুকের ভেতরে ঢুকে পড়েছিল একটা ভয়। এত হাই অল্টিটিউডে ট্রেক করার কথা ভাবলেই নিঃশ্বাসটা ভারী লাগছিল। মাথার ভেতরে একটাই চিন্তা, আমি কি সত্যি এর জন্য প্রস্তুত? কিন্তু আমার ভেতরে একটা ঠান্ডা লড়াই চলছিল। পাহাড় তখনও দূরে, পোখরা তখনও শান্ত, কিন্তু তার চাপটা আমি ভেতরেই ফিল করছিলাম। এখান থেকে আমাদের পারমিশন করানো হয়ে গেছে এবিসি ট্রেকের। এবার আমরা গাড়ি বুক করে নিয়েছি, আমরা বেরোবো এখন লাগেজটা নিয়ে। আমাদের নেপালি কারেন্সিতে এবিসি ট্রেকের জন্য পারমিটের কস্ট পড়লো 1000 টাকা করে। আমরা কাল রাতে পোখরা চলে এসেছিলাম, তো আমরা পোখরা থেকে কাল রাত এগিয়ে লেক সাইডে চলে এসেছি, যেখান থেকে পোখরা পারমিট অফিস এবিসি ট্রেক করার জন্য খুব কাছে পড়েছিল। তার জন্য আমাদের বেশি সময় লাগেনি। আমরা তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম পারমিট করার জন্য। আমাদের পারমিট কমপ্লিট হয়ে গেছে, গাড়িও বুক করা হয়ে গেছে। শুধু হোটেল থেকে আমাদের লাগেজটা নেব, বেরিয়ে যাবো। हाँ 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 ये वाला आप इधर रुक जाइए। हाँ हाँ ये এটা হচ্ছে আমাদের হোটেল। কাল রাতে আমরা এটাতে স্টে করেছি, 1500 টাকা রুম ভাড়া। এখান থেকে আমরা যাব জিনু ডান্ডা। গাড়ি বুক করা হয়ে গেছে, গাড়ি করে দিলাম। এই দাদা রয়েছে, দাদার সঙ্গে এসে কন্ট্যাক্ট করে নেবেন। দাদা লাগেজ নিতে আসছি, বেরিয়ে যাবো, ঠিক আছে? গাড়ি ভাড়া করছে 7500 এমপিআর। আমাদের হোটেল
এটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউ। এটা হচ্ছে পোখরা লেক সাইড। আর এই রুটটা থেকে আমরা গেছিলাম অন্নপূর্ণা বেস ক্যাম্পের পারমিট করার জন্য। গাড়িতে লাগেজ তুলে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। পোখরা পেছনে পড়ে থাকলো, সামনে খুলে গেল পাহাড়ি রাস্তা, বাঁক, উঁচু নিচু পথ, আর জানালার বাইরে একের পর এক সুন্দর দৃশ্য। মনের মতন গান চলছে, গাড়ির ভেতরে একটা আলাদা ফিলিং। আর সেভাবেই শুরু হলো জিনুরান্ডার দিকে আমাদের যাত্রা। গাড়ি যত এগোচ্ছে ঠান্ডাটাও ধীরে ধীরে বাড়ছে। সেই ঠান্ডার সাথেই মাথার ভেতরে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, এই এত পাহাড়ের ভেতরে আমরা কখন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে যাচ্ছি বুঝতেও পারছি না। আর কোথা থেকে কখন নিজেদের ট্রেক শুরু করব সেটাও অজানা। হয়তো যারা ট্রেক করতে আসে তাদের প্রত্যেকেরই মন এই প্রশ্নের জন্ম দেয়। যেহেতু আমরা এর আগে কখনো এখানে আসিনি, তাই এই অজানা কৌতূহলটার জন্ম স্বাভাবিক। কিছুক্ষণ পর হঠাৎ করেই সুন্দর মসৃণ রাস্তাটা খারাপ হয়ে গেল। গাড়ির ঝাঁকুনিতেই বুঝে গেলাম আমরা পোখরা শহর থেকে পুরোপুরি বেরিয়ে এসেছি। এই পাহাড়ের লুকোচুরির মতো রাস্তা যতটা পারি ক্যামেরাবন্দি করতে থাকলাম। জানি সবটা ক্যামেরাতে ধরা সম্ভব না, তবুও মনে একটা চিন্তা, যদি কোনো ভালো মুহূর্ত মিস হয়ে যায়। আবার একই সাথে আরেকটা দুশ্চিন্তা, ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ভয়। রিভারটা যেটা সেটা হচ্ছে মদিখোলা রিভার। পাহাড়ে জার্নি মানেই শুধু রাস্তা না, এই ছোট ছোট টেনশনগুলোও সঙ্গে করে নিয়ে চলা। আর জিনুরান্ডা তখন আর নাম না, একটা অজানা গল্পের অংশ। গাড়িটা যখন ধীরে এসে থামলো তখন আর কিছু বলার দরকার পড়েনি। বুঝে গিয়েছিলাম আমরা পৌঁছে গেছি জিনুরান্ডা। লাঞ্চ ওখানকার একটা ছোট দোকানেই সেরে নিলাম। জিনুরান্ডা থেকে আমরা ট্রেক অলরেডি শুরু করে দিয়েছি। ফার্স্ট ব্রিজ ক্রস করব। ঠিক তখনই আকাশটা বদলাতে শুরু করলো, মেঘ জমলো, দূরে গর্জন শোনা গেল, আর তার সাথেই নেমে এলো বৃষ্টি। ভালোই বৃষ্টি। সাধারণত আমি বৃষ্টি ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি দেখে খুশি হওয়ার চেয়ে টেনশনটাই বেশি লাগছিল। কারণ পাহাড়ে বৃষ্টি মানে ট্রেক আরও কঠিন, পথ আরও স্লিপারি, আর চ্যালেঞ্জ আরও রিয়েল। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আজ আমাদের একটু বেশি পরীক্ষা নিতে চাইছে। তার ওপর আমার কাছে কোনো রেনকোটও নেই। আরেকটা চ্যালেঞ্জ একদম শুরুতেই। তবুও বৃষ্টিটাকে মাথায় নিয়েই আমি শুরু করলাম ট্রেক। চারপাশে পাহাড়, হাওয়ায় ঠান্ডার ছোঁয়া, আর সামনে তাকালেই নিচের দিকে নেমে যাওয়ার সিঁড়ি। এই জায়গাটা দেখেই মনের ভেতরে একটা কথা পরিষ্কার হয়ে গেল, এখন আর এটা ভ্রমণ নয়, এটা একটা অ্যাডভেঞ্চার ট্রেকের সূচনা। গাড়ি, গান আর কমফোর্ট জোন সবই পেছনে রয়ে গেল। জিনুরান্ডা সাসপেনশন ব্রিজ।
এই হচ্ছে ব্রিজ। ঝিনুডান্ডা সাসপেনশন ব্রিজ প্রায় 287 মিটার লম্বা আর 1531 মিটার থেকে 1780 মিটার উচ্চতায় ঝুলে থাকা একটা পথ, যেটা অন্নপূর্ণা বেস ক্যাম্প যাওয়ার একমাত্র সংযোগস্থল। বৃষ্টির মধ্যে ট্রেক করা আর এত বড় একটা সাসপেনশন ব্রিজ ক্রস করা দুটোই আমার জীবনে প্রথম। মারাত্মক তুলছে, যেহেতু সাসপেনশন ব্রিজ খুবই তুলছে। বৃষ্টিও পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘ করে রয়েছে। কোনটা কে বলে ব্রিজের মাঝামাঝি পৌঁছতেই একটা জিনিস স্পষ্ট বোঝা গেল, ব্রিজটা হালকা দুলছে, খুব বেশি না, কিন্তু এতটাই যে নিজের শরীরটা শক্ত করে ধরতে হয়। বুকের ভেতর অজান্তেই একটা ভয় ঢুকে পড়ে। বৃষ্টি, বাতাস আর নিচে শব্দ করে বয়ে চলেছে নদীখোলা নদী, নিচে তাকানোর সাহস পর্যন্ত নেই। এই সব মিলিয়ে প্রতিটা স্টেপ ফেলতে হচ্ছিল হিসেব করে। অবশেষে সেই ভয়ঙ্কর ব্রিজটা শেষ হতেই চোখে পড়ল একটা লেখা, ঝিনু হট স্প্রিং। সামনে তাকাতেই আবার সেই পরিচিত ছবি, কাঁচা পাকা পথ, সিঁড়ি দিয়ে ওঠানামার খেলা, শ্বাসের কষ্ট, পা ভার হয়ে আসা আর নিজের সাথেই লড়াই। এরকম ছোটো বড় সিঁড়ি রয়েছে, তো ট্রেকে আসার আগে একটু বাড়িতে সিঁড়ি দিয়ে ওঠানামা প্র্যাকটিস করে দেবেন, যাতে ট্রেকটা করতে সুবিধা হয়। পাহাড়ি এরিয়াতে খুব বেশি চড়াই উতরাই, কন্টিনিউ হাঁটছি, মাঝে মাঝে একটু দাঁড়িয়ে পায়ে রেস্ট দিয়ে নিচ্ছি, একটু মাঝে মাঝে জল খাচ্ছি। আজকে চোমরং পর্যন্ত যাব, গিয়ে ওখানেই স্টে করব। লাগেজও বেশি, পিঠে একটা ব্যাগ রয়েছে, সামনেও একটা ব্যাগ রয়েছে। আমাদের আরও যারা সাথে আছে, এই যে আগে হাঁটছে, এই যে নদী বইছে, একটা আলাদা এক্সপিরিয়েন্স অ্যাডভেঞ্চার করলাম এই সাসপেনশন ব্রিজ ক্রস করে। ঝিনুডান্ডা থেকে ঝিনুতে আসার পথে পড়ে দারুণ এক্সপিরিয়েন্স, আগে কখনো এরকম সাসপেনশন ক্রস করিনি। এরকমই কাঁচা পাকা রাস্তা, এখানে সিঁড়ি আছে, এর ওপর দিয়ে হেঁটে 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 আমাদেরকে চোমরং পৌঁছাতে হবে। ওই রাস্তা হচ্ছে ঝিনুডান্ডা, ওখান থেকে ওই সাসপেনশন ব্রিজ ক্রস করে আমরা এখানে চলে এসেছি, এতটা দূরে। এই সময়েই মনে হলো লাগেজটা বোধহয় একটু বেশিই নিয়ে ফেলেছি। দুটো ব্যাগ, এই দুটোই কাঁধে নিয়ে উঠতে হবে। চোখ খুঁজছে একটা রেনকোটের, দোকান আর নেই। ঝিনু হট স্প্রিংয়ের একটা হোমস্টেতে শেষমেশ পাওয়া গেল, কিন্তু এত দাম দিয়ে পাতলা প্লাস্টিকের পঞ্চু নেওয়ার কোনো মানেই হলো না। তাই ঠিক করলাম এগিয়ে যাওয়াই ভালো। সিঁড়ির চড়াই উতরাই, কখনো কাঁচামাটির রাস্তা, কখনো পাথরের পথ। হাঁটতে হাঁটতেই হঠাৎ এক মুহূর্তে চোখে পড়ল বরফে ঢাকা ফিস্টেল, বহু দূরে। ঠিক তখনই শরীরের সব ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেল। মনে হলো এই দৃশ্যগুলোই হয়তো সামনে এগোনোর সাহস দেয়। পথে চলতে চলতে দেখা হচ্ছে অনেক ট্রেকারের সাথে, কেউ দেশি কেউ বিদেশি, সবাই অপরিচিত, ভাষা আলাদা, কিন্তু বেশিরভাগের মুখেই
একটা ছোট্ট স্মাইল। কেউ কেউ দু একটা কথা বলছে, কেউ শুধু মাথা নেড়ে এগিয়ে যাচ্ছে। এই অল্প অল্প মুহূর্তগুলোই পাহাড়ের জার্নিটাকে আরও জীবন্ত করে এখানে তোলে। নিজেদের জায়গাটা নিজেরা কীরকম পরিষ্কার রাখে, আপনারা ট্যুরিস্ট যারা ঘুরতে আসবেন তারা চেষ্টা করবেন জায়গাগুলোকে পরিষ্কার রাখার। নিজের যে কোনো প্লাস্টিক বা জিনিসপত্র নিজের ব্যাগে রাখবেন, পরে গিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন। हाँ भैया ठीक है। हाँ, आप बढ़िया काम कर रहे हो। आदमी ठीक नहीं है ना, खा के सब अच्छा लगा हाँ, राजू, और एक बार ये गाना बहुत अच्छा लगता है अच्छा है अच्छा। राजू, और एक बार कोतो पिने मसिनामा मकै पिनु ठेला, कोतो पिने मसिनामा मकै पिनु ठेला। हिजो मलाई फकाइ ल्यायो आज मलाई हेला। रेशम फिरिरी रेशम फिरिरी उडेर जाम्किन ममङ्गाङ रेशम फिरिरी। মাছের লেজা দেখিস তুই? মাছের লেজা দেখিস তুই? That is fish tail. চলো না ফোনে সব যেন পেয়ে যায় গ্রুপে আমার ফোনটা আরো। ওরে বড়ই আসবে ওখানে। এটা মাছা পুছারে, এটা ফিশ টেলও বলা হয় ইংরেজিতে, মাছের লেজের মতো, তার জন্য এই আমরা প্রথমবার দেখছি। এর ডান দিকে আছে এই মাদ্রি হিমেল, ওটা দেখা যাচ্ছে না। ওইটা হচ্ছে ওটা 6,993 মিটার, ওর 7,000 থেকে একটু কম, ওটা 7,000ই নয়, প্রায় 7,000। ওটা হচ্ছে গন্ধর্বচুল্লি। গন্ধর্বচুল্লি হাইট হচ্ছে 6,443 মিটার। ওর পাশে হচ্ছে অন্নপূর্ণা সাউথ, যেটা 7,300 মিটার প্রায়। আর এই দিকে হিংচুলি আপনারা দেখতে পাবেন না, আমরা দেখতে পাচ্ছি হালকা। এটা হচ্ছে হিংচুলি 6,243 মিটার মতো। আরও উপরে গেলে আরও পরিষ্কার দেখতে পাবো। এই মুহূর্তে এত দূর রোদটা পড়ছে। তারপর রেইনকোট পরে ফেলেছি। শুরুর দিকে সব কিছুই সহজ যাচ্ছিল যতক্ষণ ডাউনহিল ট্রেক চলছিল, কিন্তু ধীরে ধীরে যখন অল্টিটিউড গেইন শুরু হলো, ট্রেলটা আরও স্টিপ হতে লাগলো। ঠিক তখনই হেভি রেন শুরু। পাথরের পথটা হয়ে গেল স্লিপারি। এমন অবস্থা, ট্রেলে ঠিক করে পা ফেলাই প্রায় অসম্ভব। ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ঝিনু, ঝিনু ডান্ডা, ওখানে গাড়ি স্ট্যান্ড ঝিনু। ওখান পর্যন্তই গাড়ি আসে। ওখান থেকে আমরা এই দিক থেকে এই রুটগুলো ধরে পাহাড়ের ভেতর দিয়ে 1.5 ঘন্টা এসছি, 1.5 ঘন্টায় এতটা উঠেছি, এতটা পর্যন্ত পৌঁছেছি। সাসপেনশন ব্রিজ টপকে। এবার ব্যাড, কিন্তু সন্ধ্যে হওয়ার আগে আরও উঠে যেতে 1.5 ঘন্টার মতন ট্রেক আছে। অন্ধকার হওয়ার আগে উঠতে হবে। জায়গা 3টে রাস্তা ভাগ হয়ে গেছে চোমরাং যাওয়ার জন্য। এই রাস্তাটা এই পাশ থেকে একটা, নিচ থেকে, এখান থেকে ঝিনুকান, এখান থেকে এলাম আমরা। এই রাস্তাটা ধরে যেতে হবে আস্তে আস্তে, ছোট ছোট পা ফেলে কন্টিনিউ ট্রেক করতে হবে। মাঝে মাঝে একটু জল, কখনো ক্যাডবেরি, খেজুর অল্প অল্প করে খেয়ে, কিন্তু জলটা কন্টিনিউ খেতে হবে যাতে বডি হাইড্রেট থাকে। আর এই ট্রেকে বৃষ্টির সময় শেল্টার নেওয়ার মতন কোনো জায়গা নেই, ভরসা শুধু রেনকোট, আর যেটা আমার কাছে নেই। 1.5 ঘন্টা হাঁটা হয়ে গেছে, আরও 1.5 ঘন্টা পথ বাকি। একটা পয়েন্টে এসে ব্রিদিং ইস্যু শুরু হলো, হয়তো অল্টিটিউড গেইনের জন্য। প্রতি 30 থেকে 40 মিটার আমার কাছে 1 কিলোমিটার মনে হচ্ছিল। শরীর ধীরে ধীরে আমার স্বাদ দেওয়া বন্ধ করে দিল। স্পিড প্রায় 0। মাথার ভেতরে একটাই প্রশ্ন, এত লাগেজ নিয়ে
আমি কি আদৌ চোমরং পৌঁছাতে পারবো? সত্যি বলতে আমি প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম। ডেস্টিনেশন খুব বেশি দূরে না, কিন্তু একে একে সবাই আমাকে ক্রস করে সামনে চলে যাচ্ছিল। ঠিক তখনই একটা কথা মনে পড়ল, এই রেসে আমাকে ফার্স্ট হতে হবে না, আমাকে শুধু আমার ভয়কে হারাতে হবে। সেই মুহূর্তে সব শক্তি দিয়ে না, বরং ধীরে ধীরে হলেও আমি আবার হাঁটা শুরু করলাম। শরীর হয়তো আর 100% দিচ্ছিল না, কিন্তু মেন্টালি আমি সবটা দিতে চেয়েছিলাম। আর শেষে সবচেয়ে লাস্ট হয়েও আমি পৌঁছে গিয়েছিলাম। আর একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছিল, সব হোমস্টে ফুললি বুকড। শেষে একটা হোমস্টে ঢুকলাম, সেখানে শুধু আমরাই ছিলাম। ওনার ভীষণ ভালো মানুষ, রুম নিলেন 1300 NPR, ব্রেকফাস্ট প্লাস ডিনার প্লাস ফ্রি ওয়াইফাই। সেই মুহূর্তে এটাই ছিল লাক্সারি। আর এখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছিল সেটা হয়তো শব্দে বোঝানো সম্ভব না। চারপাশে সবচেয়ে বড় বড় পাহাড়, আর নিচে কিলোমিটার জুড়ে পুরো ভ্যালি পরিষ্কার। মনে হচ্ছিল ছোটবেলায় যে পাহাড়ের ছবি আঁকতাম সেটাই যেন চোখের সামনে সত্যি হয়ে দাঁড়িয়ে আছে। এই ভিউটাকে আরও স্পেশাল করে তুলেছিল এখানে পৌঁছানোর লড়াইটা। সহজে পৌঁছে গেলে হয়তো এই জায়গার এতটা ভ্যালু থাকতো না। আমি লাস্ট ছিলাম, কিন্তু তবুও আমি জিতেছিলাম।